ইরানের যে আপনার জিওপলিটিক্যাল লোকেশন, পৃথিবীর ন্যাচারালি সবচেয়ে প্রোটেক্টেড কান্ট্রি হচ্ছে ইরান। এখানে আপনার ওদের একটা রুটি আছে, এই রুটিটার নাম নানে বারবারি ইরানের। হ্যাঁ, এই রুটিটা এমন, ইটস লাইক পিজা। ওকে, মানে ইরানের প্রাকৃতিক গঠনটাই হচ্ছে লাইক পিজা। রমাদান করিম। সুধী দর্শক মণ্ডলী, আমি আজকের মুক্তির কথার সঞ্চালক ডেল এইচ খান আপনাদের সবাইকে সাদরের আমন্ত্রণ জানাচ্ছি। একটা ছোট্ট ট্রিভিয়া দিয়ে আজকের টক শোটি শুরু করতে চাচ্ছি। আমরা সবাই খোমেনি এবং খামেনি এই দুটো নাম শুনেছি, অনেকেই এই দুটোকে একই বলে মনে করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে খোমেনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি সিনিয়র খোমেনি। আর সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণে যিনি মারা গেলেন তিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তো ওই ট্রিভিয়াটুকু দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এবং আমাদের সাথে আজকের আলোচনায় আছেন আমার বাঁয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল, এবং তিনি চীনে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত। সুতরাং আজকের এই আলোচনায় আমরা অবশ্যই তার কাছ থেকে ইরান এবং ইউএস ইসরায়েলের যে যুদ্ধটি চলছে সেই যুদ্ধে চীনের প্রেক্ষাপটটির একটি বৃহত্তর আইডিয়া এবং আলোচনা শুনতে পাবো। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন প্রফেসর এম এ রশিদ, সিনিয়র ফেলো, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। একই সাথে তিনি বাংলাদেশ চায়না এবং বাংলাদেশ মিয়ানমার রিলেশনশিপের উপরে উচ্চতর গবেষণা করছেন এবং তার এই ব্যাপারে সাফল্য আছে, কাজ আছে, পাবলিকেশন আছে। সুতরাং আমরা বাংলাদেশে এই যুদ্ধের প্রভাব পড়তে যাচ্ছে সে ব্যাপারে তার কাছ থেকে জানবো। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই যে এই যে ইরানের আয়াতুল্লাহ খামেনির হত্যার মাধ্যমে রেজিম পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, গাদ্দাফি এবং সাদ্দামের মতো করে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সাফল্য পেল কিনা সে ব্যাপারে আলোচনা শুরু করব আমরা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালের কাছ থেকে। মূল আলোচনায় যাবার আগে ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনাকে অভিনন্দন। আপনি এবং আপনার রাজনৈতিক দল জনতার দল এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ছোট্ট করে যদি নির্বাচনের অভিজ্ঞতাটুকু আমাদের সাথে শেয়ার করে নেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে জনতার দল নবপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল এবং আমরা যেদিন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় সম্ভবত 11ই ডিসেম্বর আর 12ই ডিসেম্বর, সেই দিন দিবাগত রাতের বেলা আমরা একটা নিবন্ধন পাই। সো নির্বাচনের জন্য মোট আমরা 37 দিন সময় পেয়েছিলাম। এই দলটা আত্মপ্রকাশ করেছে গত 20শে মার্চ 2025-এ। আত্মপ্রকাশের দিন থেকে অদ্যাবধি আমরা একটা কথাই বলেছি, প্লেটোর উদ্ধৃতি দিয়ে, যে রাজনীতি না করার শাস্তি হলো নিচু এবং নিকৃষ্ট লোককে দ্বারা শাসিত হওয়া। তো এই মানুষে আমরা, বিশেষ করে রিটায়ার্ড মিলিটারি অফিসার্স অনেকে, আমাদের একটা কনভিকশন যে দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, আমরা দেশকে তেমন কিছুই দেইনি। তো সরকার আমাদেরকে যে অবসর দিয়েছে সেই অবসরকে আমরা প্রত্যাখ্যান করে দেশের জন্য আমরা কিছু করতে চাই। এখন আমরা গত 54 বছর বাংলাদেশের রাজনীতির যে অচল আয়তন, একদম মোটা দাগে যদি বলতে চাই, তাহলে জন আকাঙ্ক্ষা পূরণ করতে সকল রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল সবাই ব্যর্থ হয়েছে। নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? নির্বাচন সুষ্ঠু কিছু হয়েছে, কিছু ভালো মন্দ তো মিলেই আছে। এই গত নির্বাচনটা ভোট গ্রহণটা ভালো হয়েছে। আমি প্রার্থী ছিলাম, ভোট গ্রহণটা সুন্দর হয়েছে, কিন্তু নির্বাচনের আগে এবং পরে যত ধরনের নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার কথা, কালো টাকা প্রভাব, ভয়ভীতি, ভোট কাউন্টিং এর জটিলতা, এগুলি সবগুলি, এমন কোনো জিনিস বাদ নেই। আজকের অনুষ্ঠানের পরের অংশে আমরা এই ব্যাপারে আর একটু আলোকপাত করব। এবার আমরা মূল আলোচনায় আপনার অনুমতি নিয়ে যাচ্ছি। প্রফেসর রশিদ, আমরা শুরুতেই জানতে চাইব যে হোয়াই ইরান, মানে মধ্যপ্রাচ্যে মানে ইরানই কেন বারবার আক্রান্ত হচ্ছে এবং হোয়াই ইরান ইজ দ্য অনলি মুসলিম কান্ট্রি যারা ইউএস এর বিরুদ্ধে লড়ছে? জি, ধন্যবাদ। ইরানে কেন তারা টার্গেট করছে এটা যদি একটু খুলে বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে এটার পিছনে মূল কারণ হলো ইসরায়েল। কারণ আপনি জানেন, যদি ইসরায়েল তার বাচ্চাদেরকে
ইহুদিরা একটা জিনিস, একটা ম্যাপ শিখায় যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র হবে কতটুকু এলাকা নিয়ে। তো সেখানে একটা বিরাট অংশ আরব দেশের এবং ইরানেরও একটা অংশ পড়েছে। তো ইসরায়েলের যদি আপনি হিস্ট্রি বলতে যান তাহলে দেখবেন যে এই ইহুদিরা খুবই নির্যাতিত ছিল ইউরোপে, এবং গেটোতে থাকতো। ইউরোপে থাকতো এবং তাদের নির্যাতনটা এই পর্যায়ে ছিল যে হিটলারের সময় তারাই দাবি করে যে তাদের 60 লক্ষ ইহুদিকে হিটলার নির্মমভাবে হত্যা করেছে বা হিটলারের বাহিনী। আর একটু আগে যদি যান, যখন রাশিয়া, যখন ওসমানী খেলাফতের সময়, তখন রাশিয়া বা ইউরোপে এই ইহুদিদেরকে নির্যাতিত করা হইতো। আপনি দেখবেন যে সুলতান সুলাইমান আল কানুনি, উনি এই ইহুদিদেরকে নিরাপদে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন ওসমানী ল্যান্ডে, এবং ইহুদিরা দীর্ঘকাল ওসমানী ল্যান্ডে নিরাপদে থাকে, আরামায়েশে থাকে। এবং পরবর্তীতে হিটলারের নিধনের পরে এই ইহুদিদেরকে ওই সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ফিলিস্তিনে কিছু ইহুদিদেরকে আশ্রয় দেওয়া হয়, এবং এই আশ্রয়টা ছিল ফিলিস্তিনিদের সবচেয়ে বড় মারাত্মক পরাজয়। মানে তাদের পরবর্তীতে এটাই তাদের জন্য বিরাট কাল হয়ে দাঁড়িয়েছিল, যে এই ইহুদিরা পরবর্তীতে ব্রিটিশদের তত্ত্বাবধানে, ব্রিটিশদের সহযোগিতায় যখন ওসমানী খেলাফত বিলুপ্ত হয় এবং পরবর্তীতে যখন ফিলিস্তিন ওসমানী খেলাফতের অংশ থেকে বের হয়ে আসে, তখন ব্রিটিশরা এটাকে দখল করে ইহুদিদেরকে ওখানে বসায়, বিশ্ব থেকে ইহুদিদেরকে খুঁজে এনে কাচিয়ে এনে তারা ওখানে বসায়, এবং একটা ইসরায়েল রাষ্ট্রতে 48-এ তারা প্রতিষ্ঠা করে। ঠিক এই জায়গাটাতেই আমি আবার একটু ব্রিগেডিয়ার শামীম কামাল আপনার কাছে আসতে যাচ্ছি। সাইক্স পিকোজ যে প্ল্যানটার কথা প্রফেসর রশিদ বলছিলেন, আপনিও কি তাই বিলিভ করেন যে এই ম্যাল প্র্যাকটিস অথবা এই ম্যাল প্ল্যানিং এর কারণে? সাইক্স পিকোজ লাইনটা 1916 সালে যখন ড্র করা হয়, এটা একদিকে ছিল হাইফা আর একদিকে ছিল কিরকুক। হ্যাঁ, এই একটা লাইন ড্র করে একটা সাইড নিল ইউনাইটেড কিংডম আর একটা সাইড নিল ফ্রান্স উপরে চলে গেল। এবং তখনও কিন্তু জর্ডান সহ অনেক দেশের জন্ম লাভ করে নাই। তখন পর্যন্ত জিউস রাষ্ট্র কিন্তু র্যালি করা, কিন্তু জিউস রাষ্ট্রটা যেটা হলো এটা বেলফোর ডিক্লারেশনের পরে। তো তখন বললো যে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, মানে জিউসদের কাছে প্রমিস করলো যে তোমাদের একটা আবাসভূমি দেওয়া হবে 1947-এ। তখন পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে জিউস আছে, যারা ইহুদি আছে, তাদেরকে এখানে নিয়ে আসলো। উনি ভাই রাইটলি বলছিলেন যে বিশেষ করে মানে জার্মানিতে যে হলোকাস্টটা হয়েছে হিটলারের ইয়েতে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। তাহলে এরা যাবে কোথায়, থাকবে কোথায়? এর প্রেক্ষিতে যেহেতু ইউকে ছিল অ্যালাইড ফোর্সে, তখন জিউসদেরকে প্রমিস করলো যদি আমরা এইবার যুদ্ধে জয়লাভ করতে পারি এবং জিউস যদি আমাদের পক্ষে সমর্থন দেয়, তাহলে তোমাদের একটা স্থায়ী আবাসভূমি আমরা করে দেবো। রাইট? এটা ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হলোকাস্টটা কত নির্মম ছিল। আইকম্যানের কথা মনে আছে নিশ্চয়ই। আইকম্যানকে যখন তাকে ধরেছে, ধরার পরে জিজ্ঞাসা করলো তোমার জীবনে কোনো শেষ ইচ্ছা আছে কিনা, যে হ্যাঁ একটা শেষ ইচ্ছা আমার আছে, কি আমি ইহুদি হতে চাই, আমি ধর্মান্তরিত ইহুদি হয়ে জন্মগ্রহণ করতে চাই। তো সবাই খুব অবাক যে একটা লোক নিশ্চিত মৃত্যুদণ্ড প্রাপ্ত, সে জীবনের শেষ ইচ্ছা ইহুদি হতে চায়, কারণটা কি? তা বলে পরে জানে যে এটার রহস্য জানতে চলে যে আপনি কেন এরকম একটা পিকুলিয়ার একটা ইচ্ছা পোষণ করলেন। বলছে এটাতে লাভ হলো একটা, যে আমি যদি ইহুদি হয়ে মৃত্যুবরণ করি তাহলে আরেকজন ইহুদি পৃথিবী থেকে কমলো। সো দ্যাট ওয়াজ দ্য হলোকাস্টের একটা মানে ভয়ানক একটা পর্যায় ছিল। আবার আসবো আপনার এখানে। আবার প্রফেসর রশিদ, এই যে মানে এই ধরনের যে আকাঙ্ক্ষা অন্তত একটা ইহুদি কমলো, এই কারণেই কি মধ্যপ্রাচ্যে ইচ্ছাকৃতভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, যাতে পশ্চিমাদের যত হেজিমনি আছে এটা ইসরায়েলের মাধ্যমে ডেলিভার করা যায়? মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র, আমি যেটা বলতেছিলাম, যে যখন এই সব ইহুদিদেরকে বিশ্ব থেকে, যারা তাদের শত্রু ছিল, যদি আপনার ধর্মীয় দিক দিয়ে দেখেন, যে খ্রিস্টানরা মূলত হিটলারের বাহিনীতে খ্রিস্টান বাহিনী ছিল, তারা মূলত এই ইহুদিদেরকে নিধন করছে, কিন্তু এখানে ধর্ম হিসেবে আনা হয় না। যদি এখানে কোনো মুসলিম নামধারী হইতো তাহলে দেখতেন এতক্ষণে এটাকে জঙ্গি কার্যক্রম বলে পুরো বিশ্বে প্রচার করা হইতো। তো আমরা যেটা দেখছি যে ইহুদিরা খুব ইউনাইটেড, যেহেতু তারা সব জায়গায় নির্যাতিত, নর্মালি নির্যাতিত লোকেরা ইউনাইটেড থাকে, তো সেইভাবে ইহুদিরা একটা পরিবারের মতো থাকে। এবং তারা যেহেতু ইউনাইটেড লম্বা সময়, এবং তারা ব্যবসা বাণিজ্যগুলো তারা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে এবং তারা ইনফ্লুয়েন্স করতে পারে আমেরিকাকে। এবং আরেকটা জিনিস দেখবেন যে আমেরিকার সাথে কেন জিনিসটা আসতেছে, যে আমেরিকা রিপাবলিকান এবং ডেমোক্রেট দুইটা দলে যখন ইলেকশন করে, তখন ইহুদিদের চাঁদাতে, ইহুদিদের ফান্ডে তারা মূলত ইলেকশনটা করে, জিউস লবি, এবং তারা অফিসিয়ালি তারা ফান্ড নেয়, এই পুরো ইলেকশনের খরচটাই তারা ইহুদির থেকে নেয়। এবং এই কারণে আমেরিকা রিপাবলিকান ডেমোক্রেট যারা নির্বাচিত হয়ে আসে, তারা ইহুদিদের যে কোনো অন্যায় জিনিস তারা চেপে যায়। এবং এই যে আমেরিকা পৃথিবীর সব দিক দিয়ে 1 নম্বর রাষ্ট্রে ছিল, সেই আমেরিকাকে এখন 1 নম্বর সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে মূলত ইসরায়েল।
তো এই আমেরিকার এই ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রম বা ইসরায়েলের এই ফিলিস্তিন দখল করা বা এইভাবে ধর্মের উপরে শুধু ফিলিস্তিনে মুসলিম হওয়ার কারণে বা আরেকটা ন্যাশন হওয়ার কারণে তারা এইভাবে জেনোসাইড করে আসতেছে লাস্ট 70-80 বছর যাবত। এবং এটার দিয়ে ওয়ার্ল্ডে যারা সভ্য দেশের দাবিদার, আজকে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই কান্ট্রিগুলো এই যে ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে, এই যে লম্বা সময় হচ্ছে, এই যে তাদের ল্যান্ড দখল করে দখলদার বাহিনীকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এবং অন্য ক্ষেত্রে ফিলিস্তিন যাদের রাষ্ট্র, যাদের জমি, যাদের ভূমি, তাদেরকে তারা উল্টা সন্ত্রাসী, যারা স্বাধীনতা কাজ, যারা সংগ্রামে লিপ্ত, যেমন হামাস, এদেরকে তারা সন্ত্রাসী দল হিসেবে তারা ডিক্লেয়ার করেছে এবং এদেরকে তারা রেস্ট্রিক্টেড করেছে। এবং আমরা দেখেছি যে ইরানের আক্রমণের আগে যে কাতারে যখন তারা শান্তি মিটিং হয়েছিল, ওখানেও কাতারে ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন পরোয়া না করে তারা আক্রমণ করে বসে এবং ওখানে তাদের ধ্বংসযজ্ঞ চলে। তো এরপর আমরা দেখেছি আমেরিকা বা ইউরোপ এসব ব্যাপার নীরব, তারা একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত করতে পারে না। জাতিসংঘকে তারা একটা তাদের মগের মূল্য বানিয়েছে। জাতিসংঘের কাজ হলো তাদের সন্ত্রাসী কার্যক্রমকে অ্যাপ্রুভাল দেওয়া। জাতিসংঘের মহাসচিব নাকি বলেছে যে জাতিসংঘ এখন পুরুষের স্তনের মতো অকার্যকর হয়ে উঠেছে। ঠিকই বলেছেন উনি, কারণ আপনি ইসরায়েলের যে কর্মকাণ্ড 70-80 বছর যাবত আমরা যদি দেখি, তাদের কর্মকাণ্ড, একটি কর্মকাণ্ড জাতিসংঘ ঠিক মতো তারা এটার প্রতিরোধ করতে পারে। আবার আসবো আপনার কাছে একটু, ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনার কাছ থেকে একটু ক্লারিটি চাচ্ছি আমরা। অফকোর্স এটা ট্যাকটিক্যাল লেভেলে, অপারেশনাল লেভেলে, স্ট্র্যাটেজিক লেভেলে এবং গ্র্যান্ড স্ট্র্যাটেজিক লেভেলে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে, আপনার কি মনে হয় যে সাদ্দাম হুসাইন অথবা গাদ্দাফির মতো আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর ইউএস অবজেক্টিভ গেইন হলো কিনা? যদি তাদের সিওজি হয়ে থাকে, সেন্টার অফ গ্র্যাভিটি হয়ে থাকে খামেনি, তাহলে সেটা অর্জিত হলে পরে এই যুদ্ধ কি সংক্ষিপ্ত হবে না আরো দীর্ঘায়িত হবে? জি, ধন্যবাদ। মূলত যদি আপনাকে ওয়ার স্টাডিজের প্রিজন থেকে এই যুদ্ধটাকে বিশ্লেষণ করি, তাহলে এটা 3টা পার্ট: টেকনিক্যাল পার্ট, অপারেশনাল পার্ট এবং স্ট্র্যাটেজিক পার্ট অ্যান্ড গ্র্যান্ড স্ট্র্যাটেজিক। সেক্ষেত্রে টেকনিক্যালি ইউএসএ বা ইসরায়েল জয়লাভ করেছে, বিকজ 153টা শহরে কত টার্গেট করেছে, কত ধ্বংস, কত লোক মারা গেছে, এটা ঠিক আছে। সেই তুলনায় ইউএস বা ইসরায়েলের ক্ষতির পরিমাণ মিনিমাম। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে অপারেশন লেভেল। অপারেশন লেভেলটাও আপনি ধরে নিতে পারেন যে তাদের এটা কন্ট্রোলে আছে, কিন্তু স্ট্র্যাটেজিক লেভেলে মোরালি কিন্তু ইউএসএ হেরে গেছে এই যুদ্ধটাতে। এখন আসি যে সেন্টার অফ গ্র্যাভিটি এক এক লেভেলে এক এক রকম। অপারেশন লেভেলে এটা ফিজিক্যাল, কিন্তু স্ট্র্যাটেজিক লেভেলে দিস ইজ কগনিটিভ। এটা কিন্তু মানে ফিজিক্যাল কোনো টার্গেট নয়। এখন আসেন যে যদি আমরা আলী খামেনিকে, আপনার দেওয়া নতুন আজকের যে ধারণা খোমেনি এবং খামেনির, আলী খামেনি যদি সেন্টার অফ গ্র্যাভিটি হয় তাহলে ইট ইজ গন। তাহলে যখন আমরা যুদ্ধ করি তখন শত্রুর একটা সিজি থাকবে, আপনার একটা সিজি থাকবে। আপনি চাইবেন শত্রুর সিজিটাকে ক্যাপচার করতে, সে চাইবে আপনার সিজিকে দুর্বল করতে, রাইট? আচ্ছা, এখন যেটা বড় চ্যালেঞ্জ, এই জাতীয় পদ মানে স্ট্র্যাটেজিক বা গ্র্যান্ড স্ট্র্যাটেজিক লেভেলে কখনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল সিজি হতে পারে না। এটার একটা প্রমাণ দিয়েছে যারা এই সেন্টার অফ গ্র্যাভিটি বা ওয়ার গেমের মানে জনক তো হচ্ছে ইউনাইটেড স্টেটস। তারা 1999 এবং 2003 ইরাক যুদ্ধ যখন হলো, তখন বললো যে সাদ্দাম হোসেন আমাদের সিজি। সো সাদ্দাম হোসেনকে ধরলো লেফট হুক, অপারেশন লেফট হুকের মাধ্যমে। সাদ্দাম হোসেনকে ধরার পরে দেখা গেল যে মোর্তাদ আল সদর নতুন নেতৃত্ব উঠে আসলো। তখন ইউএসরা বললো যে, ইউএস যারা ওয়ার স্টাডি তারা বললো যে সিজি শিফটস। আচ্ছা, এখন আসে সবচেয়ে পিকুলিয়ার যে বিষয়টা, ইরানের বড় শক্তি। 4000 বছরের ইতিহাসে ইরানে কেউ কখনো টিকতে পারেনি, 4000 বছর ইতিহাসে। বিকজ ইরানের যে আপনার জিওপলিটিক্যাল লোকেশন, পৃথিবীর ন্যাচারালি সবচেয়ে প্রোটেক্টেড কান্ট্রি হচ্ছে ইরান। এখানে আপনার ওদের একটা রুটি আছে, এই রুটিটার নাম নানে বারবারি ইরানের। হ্যাঁ, এই রুটিটা এমন, ইটস লাইক পিজা। মানে ইরানের প্রাকৃতিক গঠনটাই হচ্ছে লাইক পিজা। কেমন? এখানে 2টা পাহাড় আছে, হ্যাঁ, জাগ্রোজ অ্যান্ড এলব্রুজ। এই 2টা পাহাড়, ওই যে পিজার উপরটা থাকে না, এরকম। সো দিজ আর হাই মাউন্টেন্স 2টা। যেখানে পাহাড় শেষ, তারপরে শুরু হলো ডেজার্ট, লুত অ্যান্ড কাবির, এবং একটা করে ডেজার্ট 1500 কিলোমিটার। আপনি চিন্তা করেন, এরকম একটা উঁচু পাহাড় পার হয়ে আবার 1500 কিলোমিটার ডেজার্ট পার হওয়া খুব ডিফিকাল্ট। এই জন্য পৃথিবীর ইতিহাসে
ইরানিয়ানরা 2টা যুদ্ধে হেরেছে, গ্রিক পার্সিয়ান যুদ্ধ, খ্রিস্টপূর্ব 300 থেকে 400-র মধ্যে। এখানে জেরক্সিস এবং দারউইস নামে 2জন ছিল। তারা যখন গ্রিসে গেছে তখন হারছে, কিন্তু ইরানে এসে কাউকে কেউ পরাজিত করতে পারে না। ইরানের যে 3-4টা এক্সপিডিশন হয়েছিল, তার মধ্যে আলেকজান্ডার দ্য গ্রেট আসছিল খ্রিস্টপূর্ব 323 সালে। আলেকজান্ডার মৃত্যুর কয়েকদিনের পরে তার ভেগে চলে গেছে। এরপরে দ্বিতীয় এক্সপিডিশন করেছিল মোগলস, চেঙ্গিস খান, অনেক লোক মেরেছিল, টিকতে পারেনি। থার্ড হচ্ছে অটোমান তুর্ক। তাহলে বিষয়টা হচ্ছে, যেভাবে আপনি বাগদাদে ঢুকে ইউএস সোলজার্সরা সাদ্দাম হোসেনের বাথরুমে ঢুকে সোনালি সেই সোনার তৈরি সেই ইয়ে দিয়ে মানে নব দিয়ে গোসল টোসল করলো, এইটা ইরানের সম্ভব না। যেভাবে ত্রিপলিতে গিয়ে আপনার খুঁজে খুঁজে গাদ্দাফিকে বের করলো, এটাই সম্ভব না। তার মানে এইটা ইউএসএ জানে যে দে ক্যান নেভার টাচ। তাহলে বিষয়টা কি? এখন দেখুন আপনার যে প্রশ্ন, বেসিক্যালি এটি পলিসিটাকে তো ম্যাডম্যান পলিসি বলা হয়। মানে ট্রাম্পের এই পলিসিটাকে ম্যাডম্যান পলিসি বলে। ম্যাডম্যান পলিসির জনক হচ্ছে গিয়া আপনার কি বলে ওয়াটারগেট কেলেঙ্কারির যে স্ক্যান্ডালের যে নিক্সন, রিচার্ড নিক্সন। ম্যাডম্যান পলিসির যেটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ফরেন পলিসির ক্ষেত্রে ইট উইল বি এক্সট্রিমলি ভলাটাইল, অ্যাগ্রেসিভ অ্যান্ড ব্রুটাল। এই ম্যাডম্যান পলিসির কারণে কিন্তু ভিয়েতনাম যুদ্ধে হেরেছে ইউএস। দ্যাট ওয়াজ এ শক টু ইউএসএ। একইভাবে এই ম্যাডম্যান পলিসি এখন সেকেন্ড টাইম ডোনাল্ড ট্রাম্প, ম্যাডম্যান পলিসির কিন্তু পরিণতি হয় খুবই বিপদ, মানে অসম্মানজনক বিপদ। দারুণ আলোচনা চলছে। ব্রিগেডিয়ার শামীম কামাল, বিরতির পর আবার ফিরবো। শুধু দর্শক মন্ডলী, বিরতির পর আমরা ফিরবো কেন হঠাৎ আমেরিকা তাদের সকল নাগরিককে মধ্যপ্রাচ্য ত্যাগ করার জন্য বিশেষ অ্যালার্ট দিল। একই সাথে আমরা ফিরবো প্রফেসর রশিদের কাছে, যে কেন এই অসময়ে চীন আর রাশিয়া নীরব। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। ধন্যবাদ, সাথে থাকুন। দর্শক মন্ডলী, মুক্তির কথায় আবারও স্বাগত জানাচ্ছি। আমি ডেল এইচ খান। আলোচনা চলছিল যে হঠাৎ করে মধ্যপ্রাচ্য কেন খালি করছে আমেরিকা, কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের কাছ থেকে ও ব্যাপারে তার মতামত জানবার আগেই আমরা যেতে চাই প্রফেসর এম এ রশিদ আপনার কাছে। যে খুব প্রত্যাশা ছিল যে যদি এবার ইরানের গায়ে কেউ ফুলের টোকা দেয় তাহলে রাশিয়া চীন ঝাঁপিয়ে পড়বে, কিন্তু এই মুহূর্তে রাশিয়া চীন বেশ নীরব কেন? আমি এটা উত্তর দেওয়ার আগে আগের যে পয়েন্টে ছিলাম একটু, যে পার্সিয়ানরা মূলত ইরাক এবং ইরানকে নিয়ে পারস্য ধরা হইতো, এবং 6000 বছর ইতিহাসে এই পারস্য শুধুমাত্র 2 দফা পরাজিত হয়েছে। রোমানদের সাথে তার কখনো পরাজিত হয়নি। রোমানরা যখন সাম্রাজ্য বিস্তার করতেছিল, তারা প্রথম পরাজিত হয়েছে খালিদ বিন ওয়ালিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আবু বকর খলিফা ইসলামের যখন আসেন, এবং খালিদ বিন ওয়ালিদ আল্লাহর সোর্ড, যিনি পারস্যের প্রায় 84-85টা যুদ্ধে পারস্যিয়ান পুরো আর্মিকে বিধ্বস্ত করে দিয়েছিলেন। আমরা যে রুস্তমের গল্প শুনি, এটা কি তখনকারই? না, রুস্তমের গল্প আর পর। তো ওইটা একটা গল্প, কিন্তু যেটা বাস্তব সেটা বলছি। আর সেকেন্ডবার পার্সিয়ানরা আবার পরাজিত হন সুলতান সুলাইমানের সময়, এটা ঠিক আছে, কিন্তু তারা রিটেইন করতে পারে। এবং যখন সুলতান মুরাদ আসেন, তখন বাগদাদ আবার উদ্ধার করেন। বাগদাদ পার্সিয়ানদের অন্তর্ভুক্ত ছিল সব সময়। তো ওই ইতিহাসটা মুসলমানদের যখন ইসলামের শাসন ছিল, তখন মুসলমানরা এখানে আদর্শ দিয়ে শাসন করেছে। তো আদর্শটা যখন বিলুপ্ত হয়েছে, তখন আমরা দেখেছি বর্বর এই অসভ্য এই ব্রিটিশদের কারণে তারা, এই যে আরবের শাসকরা, তারা মূলত তারা এখানে লুণ্ঠন করার জন্য দুর্বৃত্ত শাসক, তারা এখানে বসেছে এবং তারা জনগণের বাক রুদ্ধ করেছে, জনগণের স্বাধীনতা রুদ্ধ করেছে, জনগণের চাওয়া পাওয়া রুদ্ধ করেছে। তাদের মূলত তারা একটা বেনিয়া গোষ্ঠী। তারা ইউরোপ আমেরিকাকে ধনী করাই, তাদের এখানকার সম্পদ ওখানে পাচার করাই তাদের মূলত লক্ষ্য। লুট করে নিয়ে যায়, লুট যারা। এখন এই যে সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রের যারা আমরা এখানকার জনগণ মনে করে একটা ইসলামী রাষ্ট্র, তারা কখনো ইসলামী রাষ্ট্র না। তারা তাদের নামই হলো কিংডম অফ সৌদি আরাবিয়া। তারা হইলো একজন কিংশিপ, যেটা আল্লাহ হারাম করেছেন, ইসলামের দাবিদার হয়েও তারা এই হারাম কাজটাকে তার হালাল ভাবে চালাচ্ছেন। এবং তারা দেখেছেন যে ওখানে এই আরবের মুসলমানদের সম্পদগুলো তারা ইউরোপ আমেরিকাকে ধনী করছে, এবং এই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার এতগুলো ঘাঁটি। তাহলে এই যে আমেরিকা যে একটা মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্রের পাশে আর কোনো আরব রাষ্ট্র কেন নাই? এই যে কারণটা এখানে, যে আরবের প্রত্যেকটা শাসক মুসলমানদেরকে বা জনগণকে, আমি জনগণ বলি, জনগণকে বাকরুদ্ধ করে রেখেছে। তাদেরকে জনগণের শাসন তারা দেয়নি। তারা ওখানে তাদের আরামায়েশ এবং বিলাসবহুল জীবনযাপন করার জন্য এবং তাদের রাজত্ব টিকে রাখার জন্য তারা আমেরিকাকে ডেকে এনেছে। এবং আমেরিকার প্রত্যেকটা 27টা ঘাঁটি যে ইরান আক্রমণ করেছে, আমেরিকার আরব দেশের প্রত্যেকটা রাষ্ট্রে তার ঘাঁটি আছে। একটা দেশের সভরেন্টির সবচেয়ে বড় প্রতিরোধ হইল আরেকজনের ঘাঁটি নিয়ে আসা। তো সভরেন্টি এখানে
যেখানে আরবরা উঠে দিয়েছে আমেরিকার হাতে, সেই ক্ষেত্রে ইরান আমরা দেখেছি বীরের মতো তাদের বীরত্ব, তারা একাই দাঁড়িয়েছে এবং তারা তাদের এই ঐতিহাসিকভাবে এবং তাদের যে 6000 বছরের ইতিহাস ইসলামী শাসন ছাড়া, তো ইরানের এখন ইসলামের কারণে, তাদের ইসলামী বিপ্লবের কারণে তারা বলিয়ান, কারণ ইসলাম বিপ্লবটা আদর্শ। তো আমরা খোমেনির কাছ থেকে যে ইরানের বাসী যে আদর্শ পেয়েছে, সেই আদর্শের কারণে তারা বাইরের কোনো পরাশক্তির কাছে মাথা নত করেনি। অনেকে বলে শিয়া সুন্নি সমস্যার জন্য ইরানকে কোনো মুসলিম রাষ্ট্র না, সমর্থন এটা করছে ভুল না। কথা। এখানে শিয়া সুন্নির সমস্যা না। এখানে আমি প্রথম বলেছিলাম যে ইসরায়েলের তার স্বপ্ন বড় রাষ্ট্র তৈরি করা, আর আমেরিকার স্বপ্ন এখান থেকে সম্পদ। তাহলে কি আব্রাহাম অ্যাকর্ড? রাইট। তো এখানে এই যে আপনি যেটা উল্লেখ করতে চাই, যেখানে কাতার, কুয়েত, সৌদি, ওমান, যাদের কথাই বলবেন, যে এরা সবগুলো একটা ব্রিটিশদের সেই 1924 এর পর যখন ওসমানী খেলাফত বিলুপ্ত হয় এবং পরবর্তীতে রবার্ট ক্লিফ বা তারও ম্যাপ একে একে এখানে এক একটা করে অল্প ছোট ছোট রাষ্ট্র, যে তাদের একটা পলিসি হলো ব্রিটিশদের মুসলিম ল্যান্ড শুড বি মালদ্বীপ, মালদ্বীপের মতো ছোট ছোট ভূখণ্ড থাকবে, ওখানে একটা করে শেখ হাসিনা থাকবে, আর ওই সম্পদগুলো ওখানে পাচার হয়ে যাবে, যে সাউদি পাচার করে দিয়েছে বাংলাদেশ সম্পদ। আমরা বিনয়ের সাথে আপনার কাছে রাশিয়া চীনের ব্যাপারটা একটু এখন এখানে যেটা হয়েছে যে রাশিয়াও একটা আগ্রাসন চালিয়েছে ইউক্রেনের উপরে, যে কারণে রাশিয়া তার আগ্রাসনটাকে টিকে রাখার জন্য, ইউক্রেন দখল করার জন্য সে এখানে পশ্চিমার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। পশ্চিমারা ইউক্রেনকে ছাড়ছে না, আবার রাশিয়াও ইউক্রেনকে ছাড়ছে না। এই জন্য রাশিয়া ওখানে এঙ্গেজ। রাশিয়া এই যুদ্ধের থেকে রাশিয়ার কিছু ফায়দা আছে, যেমন ফায়দা আছে রাশিয়ার তেল তো আমরা জানি যে এম্বার্গো দেওয়া, রাশিয়ার তেল রিস্ট্রিক্টেড হয়ে আছে ইউরোপে, এই সুযোগে রাশিয়ার তেলটা যাবে। তো রাশিয়া এই সুযোগটা হয়তো নিচ্ছে, এবং রাশিয়া আগেও ইরানের সাথে গাদ্দারি করেছে, যে আমরা দেখেছি আগের যুদ্ধের সময় 12 দিনে রাশিয়ার সিস্টেম কাজ করেনি, রাশিয়া S-400 কাজ করেনি। এখন রাশিয়া যদি প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়া এই তার এয়ার ডিফেন্সগুলো এখানে কাজ করাবে, এবং এখানে আমরা সবচেয়ে ভালো বন্ধু হিসেবে পেয়েছি চায়নাকে। চায়না তার পক্ষে যতখানি সম্ভব তারা সহযোগিতা ইরানকে করছে, এটা প্রতীয়মান হয়। এবং ইরানকেও আমরা এখানে আমার আন্ডারমাইন করার কোনো স্কোপ নাই, কারণ ইরান নিজেও প্রযুক্তিতে অনেক উন্নত, ইরান নিজে একটা ধনী দেশ, ইরান নিজেও একটা ইউনাইটেড নেশন, এবং ইরানের অনেক প্রক্সি ফাইটার আছে। এবং আশেপাশে আমরা যেখানে ইসরায়েলের জন্য যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ইরানের, যে ইরান অলরেডি ইয়েমেন, লেবানন, ইরাক, তাদের অনেক ইনফ্লুয়েন্স আছে বা তাদের প্রক্সি আর্মি আছে ওখানে। সেই ক্ষেত্রে ইসরায়েল এই জায়গাটা নেওয়ার জন্য তার এই যুদ্ধ ছাড়া তার বিকল্প নেই, সে ভেবেছে। আপনার আলোচনা থেকে কি ধরনের সহায়তা রাশিয়া এবং চীন ইরানকে দিচ্ছে এবং দিতে পারে এটা আমরা বুঝতে পেরেছি। বাট দর্শকদের ভিতরে একটা প্রশ্ন থাকে, ইসরায়েলের পাশে যেরকম সশস্ত্র ভাবে ইউএসএ এসে দাঁড়িয়েছে, ইরানের পাশে কি রাশিয়া অথবা চীন সেভাবে এসে দাঁড়ানোর কোনো সম্ভাবনা বা সুযোগ আছে? যুদ্ধের প্রেক্ষাপটে তারা সামনে, এখানে একটা বিষয় হলো রাশিয়া, ইসরায়েল এবং আমেরিকা আগের থেকে ওতপ্রোতভাবে জড়িত, এবং পশ্চিম ব্রিটিশ বা ফ্রান্স, জার্মানিও জড়িত ইসরায়েল রাষ্ট্রের ব্যাপারে। আপনি বলেছেন যেহেতু এখন ইসরায়েল এখানে যুদ্ধে লিপ্ত, তাই তাদের যারা রক্ষক, আজকে আমেরিকা ছাড়া ইসরায়েল জিরো। যদি আমেরিকা যদি কালকে ইসরায়েলকে ছেড়ে দেয়, তাহলে আমেরিকা 24 ঘন্টা টিকতে পারবে না, ইসরায়েল টিকতে পারবে না। এই ক্ষেত্রে ইরানের পাশে, ইরান তো কারো সাহায্য চাচ্ছে না, ইরান নিজের শক্তিতে বলিয়ান, সে আল্লাহর উপর ভরসা করে, সে এখন যেই তার টেকনোলজি অ্যাটাকগুলো সে দেখাচ্ছে, যেমন হাইফা বা তেল আবিব পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। তো ইসরায়েল মনে করেছিল যে ইরানের এই ক্যাপাসিটি আমেরিকা আগে ধ্বংস করে দিবে, তো তাদের ভুল অ্যাসেসমেন্ট। মানে আপনি এবং সাধারণ জনগণ ইরানের যে এই যুদ্ধটা এবং ইরানের উপরে চাপিয়ে দেওয়া যে যুদ্ধটা, এটার ব্যাপারে তাদের ক্ল্যারিটি আছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে গেজেটটি প্রকাশ করেছে সেটা পড়ার পর সাংবাদিক নুরুল কবির বলেছে যে এটা নাকি শকিং, যে একটা জায়গায়ও ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে যে আক্রমণ করছে, বর্বরচিত আক্রমণ করছে ইরানের উপরে, এই দুইটা নামের উল্লেখ নাই, আই কোট আনকোট বলা আছে এখানে, নো মেনশন অফ দ্য ডুওজ। এবং উনি বলছেন দিস ইজ এ গ্রেট শক ফ্রম দ্য ফরেন মিনিস্ট্রি অফ বাংলাদেশ। ডু ইউ অ্যাগ্রি? আমি এখানে একটু বলতে চাই, বাংলাদেশের হইল, আমরা হলাম গরিবের ভাবি আর কি। আচ্ছা, আমাদের পররাষ্ট্র গরিবের ভাবি। তো এখানে যেটা, যখন তারা কোনো কিছু মূল্যায়ন করতে যায়, তখন তাদেরকে দেখতে হয় যে আমাদের 20% গার্মেন্টস আমেরিকাতে রপ্তানি হয়, ইউরোপে রপ্তানি হয়। যদি কালকে আমরা আমেরিকা ইউরোপের বিরুদ্ধে কিছু বলি, তাহলে আগামীকালকে তারা গার্মেন্টস অর্ডার কমিয়ে দিবে। গার্মেন্টস অর্ডার কমিয়ে দিলে গার্মেন্টস লোকের রাস্তায় আসবে বিক্ষোভ করতে, সরকারের পতন হবে। তো সরকারকে টিকিয়ে রাখার জন্য বা আমেরিকা ইউরোপের চাপ সহ্য করার জন্য এক গার্মেন্টস দিয়ে আমরা সবসময় পাশ্চাত্যের কাছে বন্দী হয়ে আছি। ধন্যবাদ। আবার আপনার কাছে ফিরবো, ব্রিগেডিয়ার শামীম কামাল, আসলে কি তাই? মানে গরিবের ভাবি আঁচল ঝাড়া দিল, চুপ থাকলেও তো পারতো। হ্যাঁ, সেটা বুদ্ধিমানের কাজ ছিল। দেখুন, যখন আলী খামেনিকে হত্যা করা হলো, একজন রাষ্ট্রপ্রধান, একজন ধর্মীয় নেতা হিসেবে সেখানে শোক বার্তা দেওয়াটা, এটা ডিপ্লোম্যাটিক মানে কৃষ্টির মধ্যে পড়ে, প্র্যাকটিসের মধ্যে পড়ে।
এ পর্যন্ত সীমিত ছিল। তারপরে কিন্তু বাংলাদেশকে কেউ কিন্তু জোরাজুরি করে নাই, মানে অহেতুক আগ বাড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে প্রতিক্রিয়া জানানোটা আমি মনে করি এটা খুব বুদ্ধিদীপ্ত কোনো কাজ হয়েছে। তবে হ্যাঁ, মানে আমাদের তো অনেক সমস্যা আছে, ওই যে আমাদের শুধুমাত্র আমেরিকার ইন্টারেস্ট না, মিডল ইস্টেও তো আমাদের অনেক ধরনের স্বার্থ আছে। পুরো জ্বালানি রিসোর্সের উপরে আমাদের এখন মিডল ইস্টের উপরে আমরা ব্লাইন্ডলি ডিপেন্ডেন্ট, আমাদের কোনো বিকল্প নাই। আমরা এই অ্যানালিসিসে আসবো, কিন্তু দর্শকরা ওয়েট করছে আপনার কাছ থেকে ওইটার উত্তরটা জানার জন্য, যে হঠাৎ করে আমেরিকানরা তাদের আমেরিকান সিটিজেন, কন্ট্রাক্টর, স্টাফস যারা আছে তাদের সবাইকে যদি পারলে কমার্শিয়াল ফ্লাইটে করে মধ্যপ্রাচ্য ত্যাগ করতে বলেছে। এটা কি কোনো মানে নতুন কোনো ইনভেশনের ইঙ্গিত দিচ্ছে কিনা? আমরা ওই যে পাগলা রাজার যদি কথা শুনি, CNN কে সে ওই যে বললাম না, সে অনেক কিছুই বলে ফেলে, তার কিছু পাগলামি আছে। লাইক হয়তো বা ওই যে খেয়াল করে দেখেন যে গলফ খেলে শেষ করে এসে বাণিজ্য দিয়ে দিল, কোন দেশের কথা বলে, অথবা এয়ারফোর্স ওয়ানে যখন উঠবে তখন বিশাল কিছু বললো যে ম্যাকো এত কিছু বোঝে না, বেশি কথা বলে, এরকম কিছু ব্যাপার আছে। সে CNN কে এবার খুব মজার কিছু কথা বলেছে যে আমি ভাবতেও পারি নাই যে ইরান এভাবে রিটালিয়েট করবে, এরকম একটা কথা। সেকেন্ডলি হচ্ছে সে বলছে যে, খেয়াল করছেন কিনা জানি না, যে আমি যে প্ল্যানটা দিয়েছি আমার অ্যাডমিনিস্ট্রেশনকে তারা বিরোধিতা করছে প্রথম থেকেই, বলে ফেলছে এটা। সে বললো যে এই যুদ্ধটা 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এখন যদি বলি যে সিজি ইজ ফার অ্যাওয়ে, মানে কোনোদিন ওই বললাম তো যে ওই মানে খোমেনির 79 সালে যে ইসলামিক রিপাবলিক স্টাবলিশ করেছে, এটা শেকড় পর্যন্ত স্পর্শ করার সামর্থ্য ইউএসএর নাই। আপনি দেখুন না যে মারা গেল স্পিরিচুয়াল নেতা 3 দিনের মধ্যে, ওদের সংবিধানের আর্টিকেল 111 অনুযায়ী 3 দিনের কাউন্সিল করলো এবং হয়তো আজকে বা কালকের মধ্যে তারা তাহলে হয়েছে কি যে বিষয়টা, এটা আমি আগেও অনেক জায়গায় বলেছি যে যেসব জাতি নেতৃত্বের মানে অস্তিত্বের সংকটে ভুগে, সেখানে নেতৃত্ব তৈরি হয় সকাল বিকাল। প্যালেস্টাইনে দেখেন ইসমাইল হানিয়াকে মারলো, আরেকজন চলে আসলো, কিন্তু মনস্টার বা দানব তৈরি করতে কিন্তু 40-50 বছর লাগে। যেমন প্যালেস্টাইনে সেই সাবরা সাতিলা যে ম্যাসাকার হয়েছিল, এরিয়েল শারন, ঠিক আছে, এরিয়েল শারন থেকে, হ্যাঁ সেই জন্য নোবেল প্রাইজ পায়। হ্যাঁ, এখন ওই এরিয়েল শারন থেকে আরেকজন নেতানিয়াহু হইতে কিন্তু 50 বছর লাগলো। কিন্তু আপনি প্যালেস্টাইনের আজকে হামাসের আজকে নেতাকে হত্যা করেন, সকালে বিকালে দিবে একজন, সন্ধ্যায় একজন দিবে, তারপর সো যদি লিডারশিপকে আপনি টাচ করতে না পারেন তাহলে তো আপনার সিজি দখল করা হবে না। আউট অফ বাউন্ড করছে কেন? আউট অফ বাউন্ড করার একটা কারণ হচ্ছে মূলত বিভিন্ন জায়গায় যেরকম ডেসপারেটলি ইরান আক্রমণ করছে, ইনডিসক্রিমিনেট অলরেডি 27টা জায়গায় আক্রমণ করেছে, এইটার থেকে নিরাপত্তা দেওয়ার জন্য আরেকটা হচ্ছে মেসেজ দিতে যাচ্ছে যে তোমরা সরে আসো, এবং যেটা ট্রাম্প বলছেন আরো সিভিয়ার মানে ওয়েভ আসতেছে, মানে এই জন্য তাদের মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য ডাকছে। এটা এমন কোনো কারণ না যে এখন দেখুন সিভিয়ার ওয়েভ বলতে আপনি যেটা বললেন, অলরেডি বেলিজারেন্ট রেশিও ইজ ভেরি পুয়ার, দুইটা পরাশক্তি বনাম ইরান, যার পারমাণবিক কোনো সক্ষমতা নেই, তাহলে নেক্সট বিগ ওয়েভ তো বিগ ওয়েভ মানে ধরেন ইনডিসক্রিমিনেট বম্বিং অল অ্যারাউন্ড ইন ইরান, কার্পেটিং যেটা এখন কথা হলো যে, আচ্ছা আপনি খেয়াল করে দেখছেন যে ইউএসএ দিস ইজ ওনলি ইসরায়েল, যার কারণে 5মবারের মতো 6ঠবারের মতো সরাসরি একটা দেশের পক্ষে যুদ্ধ করছে। আর কোনো দেশ দেখাতে পারবেন যার কারণে ইউএসএ করেছে? 1948, 56, 67, 73 প্রত্যেকটা জায়গায় আরব ইসরায়েল যে ওয়ারগুলি হচ্ছিল, প্রত্যেকটা জায়গায় আরবরা জয়লাভ করছিল। শেষ সময়ে ইউএসএ এয়ারফোর্স সরাসরি পার্টিসিপেট করে, আপনি 73-তে দেখেন বার্লেভ লাইন ক্রস করে চলে গেছে, ঢুকে গেছে, বিকাল 5টার সময় ইউএসএ এয়ারফোর্স সরাসরি বোম্বিং শুরু করে, মানে ইয়া করে নিয়ে আসলো। এখন কথা হলো এটা কেন, ওয়াই? ভাই কিন্তু এক্স্যাক্টলি কভার করেছেন। আইপ্যাক নামে একটা জিউস লবি আছে, এটা হচ্ছে গিয়ে এমন শক্তিশালী লবি, ইউএস সরকার বানায় ওদের, সরকার না, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেনেট নির্বাচন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এখানে ক্যাপিটাল হিলে গিয়ে এইসব সেনেটর প্রেসিডেন্ট সহ বাইবেলের উপর হাত রাখে কসম করে যে আমরা ইসরায়েলের ইন্টারেস্টের বিপক্ষে কাজ করব না। বিনিময় কি? পুরা নির্বাচনী খরচ ইন্ডিভিজুয়াল, আগে দলীয়ভাবে করতে, এখন ইন্ডিভিজুয়ালি করে। এই কারণে ইউএসএ কিন্তু একটা মানে এই মানে বিনিয়োগটা করে। এই দেখেন আপনি আর দ্বিতীয় কোনো ঘটনা দেখাতে পারবেন না। এই যে গত মিডনাইট হ্যামার যে হলো, এখন যে হলো, এখন এইটা আমরা ওয়ার স্টাডিজের ভাষায় বলি এই ধরনের যুদ্ধ, ইজ ইট এ ওয়ার অফ নেসেসিটি অর এ ওয়ার অফ চয়েস? সিম্পল, ইটস এ ওয়ার অফ চয়েস। আজকে কেন আপনার ইংল্যান্ড আজকে ইয়ার পাশে দাঁড়াচ্ছে না, আপনি খেয়াল করে দেখছেন? ইউএস এর পাশে গতকালকে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলেছে যে আমরা উই হ্যাভ টেকেন লেসন ফ্রম মানে ইরাক ওয়ার 2,
মানে 2003-এ যেটা হয়েছে, এখানে যে বললো যে সাদ্দাম হোসেনের মাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে। এখন যে গল্পটা বানানো হচ্ছে যে ইরান এমন একটা জায়গায় আসছে যে তারা যে কোনো সময় নিউক্লিয়ার ওয়ারহেড বানাতে পারে, ইটস ননসেন্স। এটা নিউক্লিয়ার ওয়ারহেড আপনার থাকলে আপনি বাস্ট করবেন। দেখেন আপনার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিছুদিন পর পর একটা বাস্ট করছে, বিকজ দিস ইজ কল্ড ডেটারেন্স। যদি কারো সামর্থ্য থাকবে সে ডেটারেন্স অ্যাপ্লাই করবে। ইন দ্যাট থিওরি আমি স্টিল আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইসরায়েল হ্যাজ গট দ্যাট ক্যাপাসিটি। এবং বিশ্ব জনমত এটা বিলিভও করে না। আপনি প্রফেসর রশিদ একটু কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? জি, আমি আমি বিরতিতে যাব খুব সংক্ষেপে। জি, আমেরিকা হঠাৎ করে এই তাদের নাগরিকদেরকে 14টা দেশ থেকে সরে যেতে বলছে। এটা একটা বড় কারণ হলো যে হরমুজ প্রণালী যেখানে ইরান বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে ওয়ার্ল্ডের 20 থেকে 22% জ্বালানি পরিবহন করা হয়, এখান দিয়ে যায়। ইরান এটা বন্ধ রাখা মানে পুরো বিশ্বে জ্বালানি অলরেডি ইউরোপে $80 বেড়ে গেছে শুধু গ্যাসে, তেলেরও প্রায় 40% কাছাকাছি বেড়ে গেছে। তো এই জ্বালানিটা আরো উঠতে থাকবে, উপরে খরচ বাড়তে থাকবে বা দাম বাড়তে থাকবে হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে। তাই হরমুজ প্রণালী ইরান যে কোনো সময় নর্মাল স্পিড বোট দিয়ে তারা হরমুজ প্রণালী যে কোনো শিপ ডুবা দিতে পারে। তাদের এরকম ধরনের আইবিএমও লাগবে না, বড় বড় ক্ষেপণাস্ত্রও লাগবে না। তো ইউরোপে আমেরিকার কাছে তখন চয়েস থাকবে না যে হরমুজ প্রণালী তারা যদি ল্যান্ড ফোর্স না পাঠিয়ে দখল না করে তাহলে হরমুজ প্রণালী বা তার আশেপাশে ক্লিয়ার হবে না। এবং এই কারণে তারা আপনিও আশঙ্কা করছেন যে একটা বড় আমেরিকা অলরেডি ট্রাম্প ডিক্লেয়ার করেছে যে আমরা ল্যান্ড ফোর্স পাঠাবো। তো ল্যান্ড ফোর্স ওরা সবাই জানি আমরা, যারা ওনারা আরো ভালো বলতে পারেন, যে আপনি এয়ার স্ট্রাইক দিয়ে মিসাইল স্ট্রাইক দিয়ে কোনো কাউকে কতক্ষণ রেজিম চেঞ্জ করা যায় যতক্ষণ না সে ল্যান্ড ফোর্স না পাঠায়। ইন দ্যাট সেন্স এই ল্যান্ড ফোর্স পাঠানোর প্রস্তুতি হিসাবে আমেরিকা এটা বলছে। আর একটা আমি বলতে চাই দুটো জিনিস, যে ম্যাস ডিস্ট্রাকশন নিয়ে যে ইরাকের কথা এসেছে বা আপনার অ্যাটম বোমা, ইরানের বিরতির পরে কভার করব। জি জি, ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। তেলের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক কিডন্যাপ করেছে ইউএসএ এবং এখনো কিডন্যাপড অবস্থায় ইউএসএতেই আছে তারা। তেল আর গ্যাসের কারণেই ইরানের উপরে এই হামলা, আর তেল আর গ্যাসের কারণেই গ্রিনল্যান্ডের দিকে শোন দৃষ্টিতে তাকিয়ে আছে ইউএসএ। কোন দিকে যাচ্ছে পৃথিবী? বিরতির পর আবারও আলোচনায় ফিরব, সঙ্গেই থাকুন। মুক্তির কথায় স্বাগত জানাচ্ছি, আমি ডেল এইচ খান। পুড়ছে ইরাক, জ্বলছে মধ্যপ্রাচ্য। সুতরাং এই অবস্থায় বাংলাদেশে আমাদের কি প্রভাব পড়তে যাচ্ছে, আমরা প্রফেসর এম এ রশিদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি, আমরা আগের ইয়েতে ছিলাম যেটা ম্যাস ডিস্ট্রাকশন অ্যাটম এনার্জি ফর ইরানের জন্য। আমাদের কাছে অবাক লাগে যে আমাদের মিডিয়া আমাদেরকে এটা এস্টাবলিশ করে ফেলেছে। ফ্রান্স আর ব্রিটিশদের মতো যদি ল্যান্ডে ছোট, জনসংখ্যায় ছোট, সভ্যতায় ছোট, যদি তারা পারমাণবিক বোমা রাখতে পারে, ইরান কেন রাখতে পারবে না? এটা একটা কোশ্চেন। আর একটা যে ম্যাস ডিস্ট্রাকশনের কথা, ইরাকে ধ্বংস করা হয়েছিল ওয়েস্টার্নদের সাপোর্টে সবাই মিলে। এই ম্যাস ডিস্ট্রাকশন ইসরায়েল যদি রাখতে পারে, যদি ফ্রান্স রাখতে পারে বা রাশিয়া রাখতে পারে, আমেরিকা রাখতে পারে, তাহলে ইরাক কি মুসলিম হওয়ার কারণে এটা? ইরান বা মুসলিম হওয়ার কারণেই অ্যাটমিক এনার্জি রাখতে পারবে না? আর ইসরায়েল তো বুক ফুলিয়ে তাদের আজ পর্যন্ত অ্যাটমিক এনার্জি কোনো সাইন করে নেই, তারা তাদের কোনো তাদের এনার্জি সেক্টর তাদের পরিদর্শন দেয় নেই, এবং তাদের অ্যাটম বোমা আছে কিনা তাও তারা কোনো স্বীকার করে না, অস্বীকার করেনি। তাহলে এই যে দ্বৈতচারিতা ইউরোপ আমেরিকা সভ্যতার, তো এই সভ্যতাটা কি আমরা কিভাবে দেখবো? এটা একটা আমার কাছে কোশ্চেন। এটা শুধুমাত্র কি ধর্মীয় কারণ হয়ে গেল না, যে যদি মুসলিম ল্যান্ড হয় বা মুসলমান অধ্যক্ষ, তাহলে তাদের কোনো কিছু রাখতে পারবে না, তারা দুর্বল থাকবে? এইটা বিশ্বের মানুষ বিচার করা উচিত। আর আরেকটা জিনিস যে আপনি বলতেছিলেন যে বাংলাদেশের যে প্রভাব, দেখেন আমি একটু জ্বালানি নিয়ে ঘাটতেছিলাম, আমি অবাক হলাম যে বাংলাদেশের রিফাইনারি এক্সটেনশন না করে বাংলাদেশ আরেকটা তৃতীয় পক্ষ দেশ ইন্ডিয়া, সে আরব থেকে তেল ক্রুড অয়েল আনে, ওখানে রিফাইন করে, যেটা বাংলাদেশ ডাইরেক্ট নিয়ে আসে না। একটা বিরাট অংশ, আমাদের 6.5 মিলিয়ন টন প্রতি বছর জ্বালানি তেল আমদানি করতে হয়। এটা একটা বিরাট অংশ ইন্ডিয়া থেকে রিফাইন হয়ে আসে। কিন্তু আমাদের যে চিরাঙে রিফাইনারি আছে, এত বছর কোনো সরকার সেটা রিফাইন তার এক্সটেনশন করা হয়নি। তো এখানে একটা বিরাট বাণিজ্য ইন্ডিয়া করে নিয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। এটা কি আমরা জানতাম আগে? আমার মনে হয় তো অনেকে জ্বালানি বিশ্ব তারা তো অবশ্যই জানে, তারা তো অবশ্যই জানে। দ্বিতীয় আসেন, আমাদের তো ধরেন কূটনীতিকদের কোনো তাদের জবাবদিতা নেই, যে এই যে আমাদের সবচেয়ে সেফ জোন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, এবং এখানে আমাদের রেমিটেন্সও আসে, আমাদের ম্যান পাওয়ার ওখানে কাজ করে। এই দেশ তো বিশ্বে তেল গ্যাস রপ্তানি করে। তো আমরা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে তো অবশ্যই প্রভাব পড়বে যদি ইমিডিয়েট যদি সরকার এদের সাথে স্পট সেল, আপনার যারা স্পট সেল যেগুলো হয়, ইমিডিয়েট এটা সলভ করা যায়।
এবং লং টার্ম যদি তারা চুক্তি করে 1 বছর 2 বছরে, এখান থেকে আমাদের এই তেল গ্যাসের ক্যারিট পাওয়া যায়, অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। তো যেহেতু এখন এই জায়গার ভিত্তিতে এখন ভার্নারেবল সিচুয়েশন হয়েছে আরব দেশে, বিশেষ করে হরমুজ প্রণালী, আমাদের এই ফলাফলটা দেশের নিশ্চয়ই 2 থেকে 3 মাসের স্টোরেজ আছে বা বিভিন্নভাবে তাদের পাইপলাইন আছে। গতকালকের উপাত্ত অনুযায়ী 15 থেকে 28 দিন পর্যন্ত মজুদ আছে। 15 দিন হচ্ছে পেট্রোলের, আর সর্বোচ্চ 28 দিন আছে হচ্ছে কেরোসিনের। আচ্ছা, যদি এটা যদি দেশের ভিতরে হয়, আমি বাইরে সহ বললাম, তো এইটা ইমিডিয়েট সলিউশন হলো যে স্পট সেল যেগুলো হয় আন্তর্জাতিক, বিশেষ করে ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আপনি যদি ম্যাপও দেখেন এটা আমাদের কাছে, এবং এখানে কোনো ইম্প্যাক্ট পড়বে না আরব, ইরানের সাথে যুদ্ধ নেই। এটা যদি গভর্নমেন্ট ইমার্জেন্সি ভিত্তিতে স্পট সেল করে নিয়ে আসে এবং তারা দীর্ঘকাল 1-2 বছরের চুক্তিতে যায়, তাহলে আমাদের আসলে জ্বালানি ক্রাইসিস পড়তে হয় না। আর যদি সরকার এটা বিনিয়ে এটাকে যদি সরকার বা সরকার, এটা আসলে সরকার তো নতুন, এখন তাদের মন্ত্রণালয়গুলা তারা এক্সপার্ট আসছে ওখানে, তারা যদি এগুলোকে এড়ায় যায় তাহলে দেশের জন্য অনেক ক্ষতি হবে। কারণ ওখানে আমরা 2টা ধাক্কা তো খেতে যাচ্ছি। একটা খেতে যাচ্ছি আমরা তেল গ্যাসের যদি ইমিডিয়েট সলিউশন আমরা না করি, 28 দিন 15 দিন যা বললেন, এই সময় আমরা না আনতে পারি বা পরবর্তীতে, তাহলে আমরা জ্বালানি তেলের জন্য সবকিছুতে আমরা ধরা খাবো। আর একটা হইলো যে হ্যাঁ, এটা ঠিক যে মিডল ইস্টে আমাদের যে এখন আমাদের যারা লেবার শ্রমিক বা যারা যাচ্ছে বা যারা আছে, তাদের ইমিডিয়েট একটা সমস্যা হলো ইন দ্য লং রান বা কিছুদিন পরে যুদ্ধ যখন থেমে যাবে, তখন তাদের আবার অনেক কর্মসংস্থান হবে। কারণ এই যে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, আমার বাংলাদেশে লক্ষ লক্ষ লোক ওখানে পাঠাতে পারে। এইটাও আমাদের সরকারের মাথায় রাখা। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। জেনারেল শামীম, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে মানে সার্বিক পরিস্থিতি এবং আপনার দল প্রবাসীদের নিয়ে নিয়মিত কাজ করার চেষ্টা করছে, অনেকে ভাবছে যে এই যুদ্ধের পর ব্যাপক সংখ্যক প্রবাসীরা চাকরিচ্যুত হতে পারেন যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়। এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইভেন ফ্লাইট ক্যান্সেল হওয়ার পরে ওদেরকে নিয়ে কি করবে সেটা নিয়েও প্রস্তুতি নাই। তাহলে এত বড় প্রায় 80 লক্ষ শ্রমিক ওখানে থাকে, তার 10% যদি ব্যাক করে, তাদেরকে নিয়ে সরকারের তো কোনো পরিকল্পনাই নাই। তাহলে এর মতো অবস্থায় আসলে কি করণীয়? বাংলাদেশের দৃষ্টিকোণটা হচ্ছে এরকম যে আমাদের এখানে কখনো যুদ্ধ হবে না, আমাদের কখনো বিপদ হবে না, এরকম একটাই চিন্তা ভাবনা থেকে কাজ করে। দেখুন, এই যুদ্ধের ইম্প্যাক্ট কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে। আমরা সিম্পল একটা উদাহরণ দিই, আমরা যেটা আলোচনা করছিলাম, ইনফ্যাক্ট ইস্টার্ন রিফাইনারিজের ক্যাপাসিটি ইজ 15 ডে প্লাস মাইনাস, রাইট, ক্রুড অয়েল, এবং যদি রিফাইন্ড সহ ধরেন তাহলে হয়তো সর্বোচ্চ 1 মাস আমার আছে। এখন এইটা স্ন্যাপিং কি রকম হবে, যদি আপনার 15 দিন যুদ্ধ করে, তাহলে 400 থেকে 500 মিলিয়ন ডলারের মানে সাবসিডি গভর্নমেন্টকে দিতে হবে। আর যদি 1 মাস হয় তাহলে $1 বিলিয়ন ডেফিসিট দিতে হবে। এখন কথা হলো যে আমি পয়সা দিলাম, পয়সা দিয়েও আমি কভার করতে পারবো কিনা। আমরা ব্লাইন্ডলি মিডল ইস্টের উপরে নির্ভরশীল। আপনি এটা সাপ্লাই শকড বলে, সাপ্লাই শক চেইন। এখন আমাদের যে এই যে কাতারে যে আপনার এলএনজি প্রোডাকশন বন্ধ হয়ে গেল, কাতার তো বছরে $100 বিলিয়ন এখান থেকে উপার্জন মানে করে, এবং ইউজার কারা? পাকিস্তান, ভারত, বাংলাদেশ, রাইট। তাহলে আপনি দেখবেন 15 দিন পরে সমস্ত জিনিসের, এটাকে কস্ট পুশ ইনফ্লেশন বলে, প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যাবে, প্রত্যেকটা আইটেমের দাম। কারণ যখন আপনার পেট্রোল বা অকটেন এবং ডিজেলের দাম বেড়ে যাবে, প্রত্যেকটা আইটেম দাম বেড়ে যাবে আনুপাতিকভাবে। তাহলে এক আন্টি দেখলাম নারকেল তেল কিনতেছিল, আমি জিজ্ঞেস করলাম কেন, তো বললো যে নারকেল তেল তো এডিবল অয়েল, ভোজ্য তেল। বাট এটাও দেখেন তাহলে যে কস্ট মানে পুস্ট একটা ইনফ্লেশন হচ্ছে, সেও ভয় পাচ্ছে যে এটার দামও বেড়ে যাবে। এটা বেড়ে যাবে না, এটা তো হবেই। এই যে আপনি আজকে উবারে আসছেন না, এই উবারের ভাড়াও তো বেড়ে যাবে। আপনি শার্ট কিনতে যান, আপনি বাজারে খাবার কিনতে যান। আচ্ছা, এখানে অনেকগুলি বিপদ আসছে। এক হচ্ছে গিয়ে যে আমাদের জ্বালানিতে ইনসিকিউরিটি আছে। সবচেয়ে বড় মর্মান্তিক বিষয় ভাই এক্স্যাক্টলি বলেছে, কেন স্বাধীনতার 54 বছর পরে আমাদের রিফাইনারি ক্যাপাসিটি স্টক পাইলটা বাড়ানো হলো না। এবং উনি যেটা বললেন বিপজ্জনক ব্যাপার, ইন্ডিয়ার উপর যে ডিপেন্ডেন্সি, স্বাভাবিক। তার মানে কি, আমি আমার স্বার্থকে বিকিয়ে দিয়েছি নির্লজ্জের মতো। এই জন্য তো আমাদের দলের একটাই উদ্দেশ্য যে 54 বছরের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না কোনো রাজনৈতিক, সেই জন্য আমরা নতুন রাজনৈতিক দল করেছি। এখন লেটস আস্ক ইউ দেন ভেরি ক্লিয়ারলি যে এই পরিস্থিতিতে আপনি যদি সরকার প্রধান হতেন তাহলে কি পদক্ষেপ নিতেন আপনি? এটা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত। প্রথম এই যুদ্ধটাকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নাই, যেভাবে যুদ্ধটা ছড়িয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবং দেখুন, শুধু আমরা না তো, আপনি দুবাই যেভাবে এস্টাবলিশড একটা বিজনেস সেন্টার, মানে একটা বিনোদনের জায়গা এসে এস্টাবলিশ হচ্ছে, দুবাই এয়ারপোর্ট যেভাবে ওয়ার্ল্ড এভিয়েশনের জায়গা ক্যাপচার করেছে,
পুরো মার্কেট কিন্তু এখন থ্রেটেনের মধ্যে মানে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তারপর আরেকটা আইটেম, শুধুমাত্র ন্যাচারাল গ্যাস মানে বা না মানে ক্রুড অয়েলের কথা বলছি না, এ বাদে ওখানে নাইট্রোজেন ফার্টিলাইজার, এটা কিন্তু শুধুমাত্র মিডল ইস্টে, এটার কাঁচামাল হচ্ছে, এটার জ্বালানি হচ্ছে গ্যাস। লাস্ট 2 মিনিটস ফর ইউ, অনুষ্ঠান শেষ করবো। আচ্ছা, তাহলে আমাদের বিপদ কোনটা? আমাদের হচ্ছে সামান্য রপ্তানি, কিন্তু সামান্য, এটা কি ভেজিটেবল এবং রেডিমেড গার্মেন্টস সব বন্ধ, আমাদের জ্বালানি আসা বন্ধ, আমাদের প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যাবে, আমাদের কোনো বিকল্প নাই। এবং 2 দিনের মধ্যে 54টা ফ্লাইট বাতিল হয়েছে। যতগুলি আপনার মিডল ইস্টে আমাদের গ্যাস ফিল্ড ওয়েলফিল্ড আছে, এখানে প্রচুর বাংলাদেশি আপনার শ্রমিক আছে, সবাই কাজ হারাতে শুরু করবে। ঠিক আছে, সুতরাং সার্বিকভাবে আমরা সবচেয়ে বড় বিপদে পড়বো। চায়নার দিকে তাকিয়ে লাভ নাই, চায়নার অনেক বিকল্প আছে, রাশিয়ার থেকে নিয়ে। চায়না যদিও 45% টোটাল ক্রুড অয়েল মানে ইরানের থেকে নেয়, এটা বিশাল কিন্তু। এবং এটা করে কি, এখান থেকে মিয়ানমারে নিয়ে আসে, পাইপলাইনে তারপর নিয়ে যায়। চায়নার আশা হচ্ছে 1-2 বিষয়, তার আনতেই পারবে, কাছাকাছি দেশ। আমরা যাবোটা কোথায়? আমাদের কোনো বিকল্প নেই। এখন সবকিছু মিলে বাংলাদেশের যেটা করা উচিত, খুব গুরুত্বের সাথে, আমি আগেও এটা বলেছি যে বাংলাদেশের প্রথম জিসিসি কান্ট্রির সাথে বসা উচিত, গালফ কান্ট্রিদের অ্যাম্বাসেডর ডাকা উচিত, ডেকে তাদেরকে বোঝানো উচিত একটা জায়গায় যে ভাই, আমাদের যে ইন্টারেস্ট, তোমাদের যে ইন্টারেস্ট, এইটার জন্য ঠিক থাকে, এই যুদ্ধে তোমরা কোনোভাবে রিটালিয়েট করো না। এরা এখন ইরানের তো ওয়ালে পিঠ থেকে গেছে, এখন ইরান তো আর ইউএসএর কে টাচ করতে পারবে না। ইরানের কোনো আকাশ শক্তিই নাই। ইরানের যদি আকাশ শক্তি, এটা কি সুপিরিয়র, প্যারিটি, নাকি এটা সুপ্রিমেসি? ওদের সর্বোচ্চ যে এয়ারক্রাফট Su-24 থার্ড জেনারেশন এয়ারফেয়ার, তাও এটা মানে কাতারে না কোথায় গিয়ে দুইটাকে ভূপাতিত করলো। দে ডোন্ট হ্যাভ এনিথিং। সো একটাই ওই মিসাইল 300 কিলোমিটার দূরে গিয়ে, 400 কিলোমিটার দূরে গিয়ে যে মিসাইল যাচ্ছে, গতবার যে মিডনাইট হামার না গতবার যে অপারেশনটা হলো, তখন মোটামুটি মিলেমিশে যুদ্ধটা হয়েছে। ইরান বলছে যে ভাই, তোমার উপর দিয়ে যাবে, কিন্তু এটা তুমি টার্গেট না। কিন্তু এবার তো ঘটনা ডিফারেন্ট। এখন ইউএসএ যে মুহূর্তে আক্রমণ করলো যৌথভাবে, তখন ইরান ডিক্লেয়ার করলো এন্টার মিডল ইস্টে সব মার্কিন এবং ইসরায়েলি ব্যক্তি, বস্তু, প্রতিষ্ঠান, স্থাপনা আমার লেজিটিমেট মিলিটারি টার্গেট। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে কারণে ইউএসএ কিন্তু তার নাগরিকদেরকে সরিয়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। জি, আমরা বাকি অংশটার অন্য কোনো আলোচনার জন্য রাখি। আজকের মতো এখানে শেষ করতে হবে। কোনো কনক্লুডিং রিমার্ক যদি থাকে। জি, আমাদের ইমিডিয়েট আমাদের যে খাদ্যর যে স্টোরেজ আছে বা খাদ্য যে ব্যবস্থা, রাষ্ট্রের মানে ডিপলি মনিটর করা উচিত, যেন ব্যবসায়ীরা এই সুযোগে দাম বাড়িয়ে দিয়ে, এই তাদের যেখানে স্বয়ংসম্পূর্ণ যেসব আমরা আছি, সেগুলোকে দাম বাড়িয়ে দিয়ে জনগণের যেন বোঝা হয়ে না দাঁড়ায়, জনগণকে কষ্টে না ফেলে, এটা বাজার মনিটরটা দরকার। আর আরেকটা জিনিস হলো যে, আপনি দেখবেন যে ভারতের একটা জিনিস বাংলাদেশ ভালো জিনিসটা ফলো করে না, যে ভারত কিন্তু তার বাজার নিয়ন্ত্রণ করে। ভারতের বাজারের মধ্যে জনগণের চাহিদার মধ্যে, জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে তারা দ্রব্যমূল্য রাখে, এবং তারা এটা ডিপলি মনিটর করে। আর বাংলাদেশে সেটা এখনই ফলো করা উচিত। এবং বাংলাদেশে যদি এই খাদ্যের ব্যাপারটা না রাখে, তাহলে আমাদের সামনে যে সমস্যাটা হবে, যে মিডল ইস্টে এখানে ইরান গ্র্যাজুয়ালি তারা গেইল ওয়ারে চলে যাবে। কারণ এই হরমুজ প্রণালীকে ঠিক রাখার জন্য পশ্চিমারা অবশ্যই ওখানে ল্যান্ড ফোর্স পাঠাবে, এবং তারপর যখন গেইল ওয়ারে যাবে, তারপর হরমুজ প্রণালী থ্রেটের ভিতর থাকবে। তার মানে একটা দীর্ঘ সময় তেল গ্যাস আপনি ওখান দিয়ে আনতে পারবেন না। তো এটা ইমিডিয়েট আমাদের এই সাইডে সলিউশন দরকার। ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, অনেক বড় বিষয় হাতে সংক্ষিপ্ত সময়ে আলোচনা খুব জমে উঠেছিল। আমরা ইচ্ছে ছিল আরো বেশি এবং আরো বেশি আঙ্গিকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু এক বসায় এই আলোচনা শেষ করা আসলে বাস্তবসম্মতভাবে সম্ভব নয়। কিন্তু মুক্তির কথার আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।